নমস্কার, আমি পায়েল। আর আজকে পডকাস্ট উইথ পায়েলে আমরা পেয়ে গিয়েছি পরিবেশ বিজ্ঞানী স্বাতী নন্দী চক্রবর্তীকে। স্বাতীদি, আপনাকে স্বাগত। শত ব্যস্ততার মাঝে আমাদের জন্য সময় বের করার জন্য স্বাতীদিকে অনেক অনেক ধন্যবাদ। স্বাতীদিকে আপনারা অনেকেই দেখে থাকবেন বিভিন্ন নিউজ পেপার বা নিউজ চ্যানেলে পরিবেশ দূষণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ইন্টারভিউ দিতে। স্বাতীদি শুধু পরিবেশ বিজ্ঞানীই নয়, একজন ভালো মানুষও। কারণ স্বাতীদিকে আমি আগেও যোগাযোগ করেছি, খানিকটা ব্যস্ততার জন্য তিনি আমাদের তখন সময় দিতে পারেননি, কিন্তু তারপর নিজে থেকেই তিনি আমাকে মেসেজ করেছেন, সময় দিয়েছেন। যাই হোক, স্বাতীদি এবং আপনাদের সময় নষ্ট না করে চলে যাব আজকের অনুষ্ঠানে। বর্তমানে দূষণ একটা গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে, বিশেষত দিল্লিতে। শীত পড়তে না পড়তেই দিল্লিবাসী আতঙ্কিত হয়ে পড়ে দূষণ সমস্যা নিয়ে। এই দিল্লিতে বায়ু দূষণের প্রধান কারণগুলি কি? এই দূষণে ফসল পোড়ানো এবং যানবাহনের ধোঁয়ার প্রভাবই বা কতটা, জেনে নেব স্বাতীদির কাছ থেকে। দেখো, আমি জানি যে তোমরা অনেকটাই দিল্লির পরিবেশ নিয়ে চিন্তা ভাবনা করো এবং সেই নিয়ে বহুবার বিভিন্ন ধরনের আলোচনা এবং বিভিন্ন ধরনের ইন্টারাকশনস এর মধ্যে আগেও এসেছি। কিন্তু এটা প্রত্যেক বছর আমরা দেখতে পাচ্ছি যে এই দিল্লির দূষণ সেটা কিন্তু সারা পৃথিবীর কাছে একটা ভয়ঙ্কর একটা জায়গায় এসে পৌঁছচ্ছে এবং প্রত্যেক বছরের এই রিপিটেশনস থাকছেই। এবং এর যদি কারণগুলো আমরা বিশ্লেষণ করি, প্রথমত কিছু ভৌগোলিক কারণ তো আছেই। এই ভৌগোলিক কারণের মধ্যে থেকে কিন্তু আমরা দেখতে পাই যে এই নভেম্বর, অক্টোবর, নভেম্বর এই সময়টা প্রথমত কিন্তু যে ধরনের আমাদের পশ্চিমী ঝঞ্ঝা, সেটা যদি কোনোভাবে আমাদের পিছিয়ে যায়, বা আজকাল আমরা জানি যে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য ঋতু পরিবর্তন হচ্ছে, স্পেসিফিক্যালি আমরা কিন্তু গ্রীষ্মর সময় গ্রীষ্ম, বা যেটা আমরা ছোটবেলায় পড়ে এসেছি যে মার্চ এপ্রিলে যে গ্রীষ্মকাল, সেটা কিন্তু এখন অনেকটাই শিফট হয়ে গেছে। জুন মাস অবধি কিন্তু আমরা দেখতে পাই যে একটা গ্রীষ্মের সাংঘাতিক প্রভাব থাকছে। তারপর তো বর্ষা শিফট হয়েছে, এভাবে শীতও তো এবছর শিফট হয়েছে অনেকটাই, সেটা আমরা এখনো পর্যন্ত অনুভব করেছি। কিন্তু দিল্লির ক্ষেত্রে বিশ্লেষণ করতে গেলে অনেকগুলো কারণ আছে। সেখানে ভৌগোলিক কারণ যেটা বললাম, যে পশ্চিমী ঝঞ্ঝা সেটা যদি দ্রুত না আসে, সঠিক টাইমে যদি না আসে, তাহলে তো তার একটা প্রভাব পড়বেই। এছাড়াও কিন্তু আমরা জানি যে স্টাবল বার্নিং, এই স্টাবল বার্নিং হচ্ছে ভীষণ একটা যেটা পরিবেশ নিয়ে কিন্তু মানুষের সচেতনতার অভাব। এটাকে আমি বিশ্লেষণ করছি এভাবেই, কারণ স্টাবল বার্নিং এ যে আমরা জানি যে সমস্ত খড়কুটো বা যেগুলো আমরা জ্বালিয়ে দিচ্ছি, সেগুলো থেকে কিন্তু আজকাল যে টেকসই উন্নয়নের কথা আমরা বলি, সেখানে সাস্টেনেবল ডেভেলপমেন্টে আমরা খুব সহজেই কিন্তু আরো অনেক কিছু বানাতে পারি। সেখান থেকে বিভিন্ন রকমের ফার্টিলাইজার্স বানানো হচ্ছে, বানানো চলছে বিভিন্ন জায়গায়। অ্যাট ইভেন এই প্রযুক্তিটাকে আমাদেরকে এমনভাবে ইমপ্লিমেন্ট করতে হবে যাতে কোনো কৃষক ভাই বা কৃষক বন্ধুরা তাদের স্বার্থে কখনো সেই ধরনের যে পাতা পোড়ানো বা যে কোনো ফসলের গোড়া পোড়ানো, এটা যেন একেবারে বিরত থাকে। সেকেন্ড হচ্ছে আমাদের পলিসি লেভেলেতে এটাকে অনেক জায়গায় আমাদের চেঞ্জেস দরকার, কারণ আমরা জানি সেখানে কিন্তু প্রচুর গাড়ির ব্যবহার। আজকে কিন্তু দূষণের অনেকটাই থাকে আমাদের প্রত্যেকটা, যদি ফ্যামিলিতে আমরা দেখি, আজকাল কিন্তু ফ্যামিলি পিছু আমাদের কখনোই একটা গাড়ি না, একের অধিক যে গাড়ি থাকছে। এবং তার ফলে কিন্তু আমাদের রাস্তাতে যে গাড়ির সংখ্যা আগের থেকে অনেক বেড়ে যাচ্ছে। মানুষের যেমন সংখ্যা বাড়ছে ক্রমাগত আমরা জানি, সেই সাথে সাথে কিন্তু আমাদের এই টেকনোলজিক্যাল ইমপ্লিমেন্টেশনস যেমন দরকার, পলিসিগত ইমপ্লিমেন্টেশনসও দরকার। এবং এই যে পলিউশনসটা, সেটা ডাইরেক্টলি আমাদের এয়ারে এসে মিশছে। এই এয়ারেতে যখন মেশে, এই পলিউশনসের মধ্যে কিন্তু আমরা ভীষণভাবে গাড়ির পলিউশনস থেকে আমরা জানি যে বিভিন্ন সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, যে গ্যাসিয়াস পার্টিকুলেট ম্যাটার্স গুলো এসে মিশছে, সেটা কিন্তু দিল্লির দূষণকে ভীষণভাবে প্রভাবিত করছে। এছাড়া তো আমি যেটা বললাম যে একটা পশ্চিমী ঝঞ্ঝা যখন থাকছে না ঠিক টাইমে, তখন কিন্তু সেই হাওয়ার স্পিডটা থাকে না।
এবং তার ফলে যে ডিপোজিশনস যেটা আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত পার্টিকুলেট ম্যাটার্সগুলো, সেগুলো একটা ধোঁয়াশার মতো হয়ে কিন্তু আমাদের 5 ফিটের মধ্যেই থাকছে ভূপৃষ্ঠের মধ্যে। এবং সেই জন্য আমরা যে পার্টিকুলার লেভেলেতে আমরা যেটা চলাফেরা করছি, আমরা মানুষের যে সমস্ত জিনিসপত্র দেখছি, সেগুলো ভীষণভাবে আমাদের কাছে একটা আবঝা বা মানে একদম স্পষ্ট থাকে না। সুতরাং এই প্রবলেমটা, এটা কিন্তু শুধু এবছরের প্রবলেম না, এটা বছরের পর বছর হয়ে আসছে, এবং এটার সলিউশনস কিন্তু শুধু এই সময় এসে ভাবলে হবে না। মানে আমরা যদি যখন দেখছি একিউআই ইন্ডেক্স 400 এর অ্যাপ রিচ করে গেছে, এখানে তখন আমরা বলছি এটা ভয়ঙ্কর, ক্ষতিকারক, এই সময় আমাদের কি ইমপ্লিমেন্টেশনস দরকার, সেখানে আমরা গ্র্যাপ মানে রেসপন্স প্ল্যানগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করছি। কিন্তু আমার মনে হয় যে এটা থ্রু আউট দ্য ইয়ার কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, এবং খুব স্ট্রিক্ট মনিটরিং দরকার। আমাদের সরকারের পক্ষ থেকেও কিন্তু আমাদের বিভিন্নভাবে কিন্তু এই মনিটরিংটা লোকাল আমাদের যে আরবান বডিজ, তাদের স্ট্রিক্ট মনিটরিং কিন্তু না হলে আমরা যতই রেসপন্স প্ল্যান বা রেসপন্স প্ল্যানগুলো যেভাবে আমরা 4টে সেক্টরেতে করছি, সেটা কিন্তু কখনোই ইমপ্লিমেন্টেড প্রপারলি হবে না। বর্তমান সময়ে দেখা যাচ্ছে একটা বাড়িতে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত এসি বা অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জামের ব্যবহার হচ্ছে। তো এই এসি কিভাবে বায়ু দূষণে ভূমিকা রাখে বলে তোমার মনে হয়? কারণ আমরা যে যুগে বসে আছি, আমাদের কাছে কিন্তু আজকাল আমরা প্রচন্ড ভাবেই টেক ফ্যাভি, আমরা সমস্ত কিছুতে কিন্তু আমরা টেকনোলজির ব্যবহার করছি। আমাদের যে জায়গাটায় আসতে হবে, যে আমরা এখানে দেখেছি যে বিভিন্ন জায়গায় মানে আজকালকার বাড়িতে আমাদের এসির ব্যবহার তো বেড়েছেই, অবশ্যই শুধু বাড়ি কেন বলবো, ডোমেস্টিক ইউজ না, অফিসিয়াল সেক্টরগুলোতেও কিন্তু এসির ব্যবহার বেড়েছে। এবং এখানে যেটা বলবো, আজকাল কিন্তু লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট যেটাকে আমরা বলি, সেইভাবে যদি আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কাজ করে, সেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কাছে আমরা জানি যে কোনো একটা প্ল্যানিং যখন হয়, সেই প্ল্যানিং এর ক্ষেত্রে অনেকগুলো জিনিস অ্যানালিসিস করার থাকে। একটা হচ্ছে আমরা কি মেটেরিয়ালস দিয়ে বাড়ি বানাচ্ছি। এখন কিন্তু প্রযুক্তি এসে গেছে যেখানে আমরা মানে পলিমার সায়েন্স এতটাই উন্নত হয়েছে, এমন অনেক থার্মোপ্লাবল মানে মেটেরিয়ালস আছে যেগুলো আমাদের বিভিন্ন যে এই যে টেম্পারেচার বাড়ছে, তার কন্ডাকশনস গুলো কিন্তু অনেক ক্ষেত্রে বাধা দেয়। সুতরাং আমাদের যে ঘরগুলোকে আমরা চাইছি শীতলতম রাখতে, বা আমাদের বিভিন্নভাবে মানে যেভাবে বাড়ি তৈরি হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে, আমরা দেখেছি বড় বড় আবাসনের ক্ষেত্রেও এসির ব্যবহার, মানে এখন আবাসন পিছু কিন্তু আমরা দেখি যে এসি দেওয়া হয় মানুষকে, অফার হিসাবে দেওয়া হচ্ছে। সুতরাং মানুষকে আরো প্রলুব্ধিকরণ করা হচ্ছে। এই জায়গাটা কিন্তু আমার মনে হয় যেটা পলিসি চলছে সেটা ঠিক নয়। এখান থেকে আরো মানুষকে আরো ইকো ফ্রেন্ডলি এনভায়রনমেন্টের দিকে আসতে হবে। অবশ্যই রুফটপ গার্ডেনিং আছে, সেখানে ভার্টিক্যাল গার্ডেন্সের ব্যবহার বাড়াতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা পুরোটাই প্রযুক্তি নির্ভর হয়ে পড়ব। আচ্ছা স্বাতীদি, এই দূষণ বাড়ার ফলে মানুষের স্বাস্থ্যের উপরও তো একটা প্রভাব ফেলছে। একটা সময় আমরা যখন শুনতাম প্রায়শই মানুষের মৃত্যুর কারণ হার্ট ফেল, কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে ক্যান্সার যেন জলভাত হয়ে গিয়েছে। এই দূষণ মানুষের স্বাস্থ্যের উপর কি প্রভাব ফেলছে? দেখো, পরিবেশ এবং স্বাস্থ্য, জনস্বাস্থ্য, এটা কিন্তু একটা ইন্টার রিলেটেড ফ্যাক্টরস। মানে আমরা যখন দেখি খুব নির্মল আকাশ, এমনিতেই কিন্তু আমাদের মানে মন ভালো থাকে, এবং আমরা নিজেরা গুড ফিলিংস একটা থাকে। এবং সেখান অবশ্যই আমাদের তো যদি বাতাসের গুণগত মান যদি পরিবর্তন হয়, তাহলে কিন্তু সেটা স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবেই। এবার কি কি ধরনের প্রভাব ফেলে সেটা কিন্তু দূষণ মাত্রাটা কিভাবে আছে, কোথাও যদি আমরা দেখি যে একিউআই ইন্ডেক্সটা, যে প্যারামিটার্স দিয়ে আমরা বায়ু দূষণকে দেখছি, সেখানে যদি আমরা দেখি যে রোজই প্রায় 250-300-র ওপরে থাকছে, মূলত আমরা কিন্তু মেট্রো সিটিসগুলো, সেখানে এই প্রভাবটা সাংঘাতিকভাবেই পাওয়া যায়। তুমি সকালবেলা তুমি 7টা-8টার সময় বেরিয়েছো, তখনও তুমি দেখছো যে একিউআই ইন্ডেক্স এতটাই বেশি, মানে সবসময় একটা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে থাকা।
এর সাথে সাথে কিন্তু আরো যেটা আমাদের প্রভাব ফেলে শুধু মেন্টাল হেলথ না, আমাদের ক্ষেত্রে ফিজিক্যাল হেলথের ক্ষেত্রে কিন্তু এই পার্টিকুলেট ম্যাটার্স, যেটা PM2.5 বা PM10, এই পার্টিকুলেট ম্যাটার্সটা কিন্তু ভীষণভাবে আমাদের মানে আমরা যখন নিঃশ্বাস নিই সেই নিঃশ্বাসের সাথে এটা ডাইরেক্টলি কিন্তু আমাদের লাংসে পর্যন্ত যাচ্ছে এবং সেটা আমাদের ব্লাডে মিশছে। এবং সেখানে কিন্তু আমরা জানি যে বিভিন্ন গবেষণা থেকে উঠে এসেছে যে আজকাল মানে একেবারে ভ্রূণের মধ্যে, মানে মায়ের গর্ভে যে ভ্রূণ থাকছে সেই ভ্রূণের মধ্যেও কিন্তু এই PM2.5 এর কিন্তু পাওয়া যাচ্ছে, তার মানে তার যে অস্তিত্ব পাওয়া যাচ্ছে। সুতরাং এটা থেকে এটুকু বোঝা যাচ্ছে যে আমরা খুব অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে থাকছি এবং সেটা আমাদের ডাইরেক্টলি কিন্তু আমরা এক্সপোজড হচ্ছি। কারণ এটা কখনো সম্ভব নয় কোনো মানুষ সবসময় 24 আওয়ার্স সে হয়তো মাস্ক পরে থাকবে কিংবা সে হয়তো একটা বদ্ধ ঘরের মধ্যে থাকবে, তাকে বিভিন্ন কারণে বাইরে বেরোতেও হচ্ছে। সুতরাং আমাদেরকে যেটা চেষ্টা করতে হবে যে আরো বেশি করে পরিবেশ সচেতন মানুষ তৈরি করা, যেটা মানে স্বার্থ কিন্তু একটাই, যেটা জনস্বাস্থ্যকে আমাদের উন্নত করবে। মানে জনস্বাস্থ্য হচ্ছে এমন একটা বিষয় যেটা পরিবেশের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কারণ কোনো জায়গাকার যদি এইভাবে এক্সপোজার্স দিনের পর দিন, এয়ার পলিউশনস বলো, শুধু এয়ার পলিউশনস কেন বলবো, আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি রিলেটেড যে সমস্ত ওয়েস্ট থাকে সেটাও যদি গিয়ে আমাদের জলে গিয়ে মেশে, সেখানেও কিন্তু ওয়াটার পলিউশনস হচ্ছে, আমাদের ল্যান্ড পলিউশনস হচ্ছে, যেটা সয়েল পলিউশনস, সমস্ত কিছুই কিন্তু আজকে আমাদের স্বাস্থ্যকে একটা জায়গায় এসে কিন্তু এফেক্ট করে। এবং এই যে আমি কিছুটা কাজ করি বিভিন্ন ধরনের হেভি মেটালস নিয়ে, মানে ভারী ধাতব মৌল। আমরা দেখতে পেয়েছি যে কলকাতার বিভিন্ন ডিস্ট্রিক্ট, মানে কলকাতার না, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু আজকে এই ভারী ধাতব মৌল যেটা আর্সেনিকের একটা সাংঘাতিক প্রভাব আছে। এবং আমরা জানি যে ভূগর্ভস্থ জল এতটাই আমরা নিচে, মানে বিভিন্ন কাজে আমাদের অ্যানথ্রোপোজেনিক স্ট্রেসের ফলে আমাদের বিভিন্ন এতটাই এটা নিচে চলে গেছে যে সেখান থেকে আমাদের এই ভারী ধাতব মৌলগুলো আমাদের পানীয় জলে আসছে, আমাদের বিভিন্ন ওয়াটার বডিজে আসছে, আমাদের ফুড ওয়েবসটাকে পুরোটা কিন্তু ব্রেকডাউন করছে। সুতরাং তুমি বুঝতেই পারছো যে জিনিসটা, আমরা জল তো আমাদের ভীষণ একটা প্রয়োজনীয় বস্তু, এবং সেখানে সেটা যদি আমরা খাই এবং সেখানে যদি এই ধরনের ভারী ধাতব মৌলগুলো থাকে, তাহলে তো আমাদের মানে বেঁচে থাকাটাই কিন্তু একটা মানে সাংঘাতিক প্রশ্নের মুখে আসছে। আচ্ছা, আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে পলিউশনসের কিন্তু একটা দূষণের প্রভাব আমাদের জনস্বাস্থ্যের ওপর থাকেই, এবং এই জনস্বাস্থ্যের যে জায়গাটা, সেখানে কিন্তু শুধু এয়ার পলিউশনস নয়, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াটার পলিউশনস থেকে শুরু করে ল্যান্ড পলিউশনস, অয়েল পলিউশনসের দিকটা তো ভীষণভাবেই থাকে। কারণ জনস্বাস্থ্য এমন একটা দিক, আমাদের কিন্তু মানে পরিবেশের সাথে আমাদের স্বাস্থ্য ভীষণভাবে এটা ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি দেখি যে যে ট্রেজার্স গুলো আজকে আমাদের মাদার আর্থের কাছে আছে, দ্য আর্থ ইজ বেসিক্যালি দ্য আর্থ ইজ আ ট্রেজার্স, ইটস প্রিজার্ভ ইট ফর দ্য জেনারেশনস টু কাম। সো আমাদের কিন্তু সবসময় এটাকে প্রিজার্ভেশনস করা উচিত, বা আমরা যেটাকে বলি যে কনজারভেশনস, কতটা আমরা সেটাকে কনজার্ভ করছি বা প্রিজার্ভ করছি, সেই জায়গাটা আমাদেরকে কিন্তু আরো অনেক বেশি করে লক্ষ্য দিতে হবে। এবং সেই তবেই কিন্তু আজকে এই যে দূষণের মাত্রা বাড়ছে এবং কেন আমরা আতঙ্কিত, কেন আমরা এতটা মানে আলোচনা করছি, তার মূল বিষয়বস্তু কিন্তু সেটা আমাদের এই কন্টিনিউয়াস যে এক্সপোজড হচ্ছি আমরা বিভিন্ন ধরনের বায়ু দূষণের যে মানে পলিউটেন্ট গুলো আছে, সেগুলো আমরা হয়তো নিঃশ্বাসের সাথে নিচ্ছি, আমরা কখনো সেটাকে বিভিন্নভাবে আমাদের স্কিনেতে যদি এসে সেই ধরনের মেটেরিয়ালস গুলো যখন লাগে, আমরা যারা বিভিন্ন গ্রাম বাংলায় থাকি আমরা দেখেছি যদি ওই ভূগর্ভস্থ জলের যখন লেয়ারটা নেমে যায় তখন কিন্তু সেখানে প্রচুর পরিমাণে ফেরাসের যে কন্টামিনেশনস, এবং জলগুলো আমি কাজ করতে গিয়ে বহু জায়গায় দেখেছি জলগুলো একেবারে কিন্তু কালো একটা জল, এবং সেখানে মানুষ কিন্তু সেই জলটাই ব্যবহার করছে তার রান্না বান্না এবং সমস্ত বাসনপত্র সেগুলোতে কাজে লাগাচ্ছে।
সুতরাং এটা তো অস্বাস্থ্যকর থাকছে কিছুটা, সেখানে মানুষকে অনেকটা সচেতন হতে হবে এবং আমাদেরও এই রিসোর্সটা আজকে কিন্তু প্রত্যেকটা মানুষের এটা অধিকার যে তার পরিশ্রুত বায়ু, পরিশ্রুত জল এবং আমাদের সুষ্ঠু যে আমাদের যে ভূমি যেটাকে আমরা বলি যে ল্যান্ড, সেটা কিন্তু থাকাটা ভীষণভাবে দরকার। তবে শুধু দিল্লি নয়, আমাদের রাজ্যও কিন্তু পিছিয়ে নেই দূষণ সমস্যায়। আমাদের রাজ্য তথা শহর কলকাতার এই বায়ু দূষণ কিভাবে মানুষের স্বাস্থ্যকে প্রভাবিত করছে? দেখো, কলকাতার ক্ষেত্রে ব্যাপারটা এমন থাকে, আমরা যদি কলকাতাটার পজিশনসটা দেখি, মানে আমাদের তো ইন্ডিয়া ধরো ট্রপিক্যাল কান্ট্রি, এবার সেখানেতে আমাদের যে ভৌগোলিক অবস্থানটা কিন্তু চিন্তা করতে হবে যে এখানে কোন সময় বৃষ্টিপাত হয়, বা আমাদের এই যে যখন আমরা মৌসুমী বায়ুর একটা প্রভাব দেখি, আবার আমরা কিন্তু উত্তর পশ্চিম মৌসুমী বায়ুর একটা প্রভাব পাচ্ছি, এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আমাদের একটা এই যে ক্লাইমেট নিয়ে আমরা যখন কথা বলি, সেখানে শুধু কিন্তু ক্লাইমেটটা না, তার ভৌগোলিক অবস্থানটা ভীষণভাবে একটা মানে ইম্পর্টেন্ট একটা এরিয়া। সেদিক থেকে দেখতে গেলে আমরা দেখেছি এবছর 2024-এর ক্ষেত্রে যদি কথা বলি, 2024-এ কিন্তু কলকাতা উষ্ণতম দিন দেখেছে এবং এতদিনের রেকর্ড ভেঙেছে। এবং এটাও দেখা গেছে যে নভেম্বর মাস ছিল কিন্তু সব থেকে উষ্ণতম মাস। এবার সেক্ষেত্রেও কিন্তু আমরা 2024-এর নভেম্বর, সেটাও কিন্তু আমাদের অনেক বছরের এই রেকর্ডস, সেটাকেও কিন্তু ভাঙছে। এবার তুমি বলতে পারো এর কারণটা কি? এটা শুধু তো কলকাতা নয়, আমরা বিভিন্ন সময় আমরা দেখেছি যখন প্রচন্ড এখানে গরম, সেখানে আমাদের বিভিন্ন বর্ধমান থেকে শুরু করে আরো বিভিন্ন ডিস্ট্রিক্ট গুলো যেগুলো আছে, সেখানেও নর্মাল টেম্পারেচারের থেকে অনেক বেড়েছে। এবার এই যে তারতম্যটা থাকছে, সেটা কিন্তু আমি এর আগেও বলেছি, আমাদের কিন্তু একটা এল নিনো এবং লা নিনার কিন্তু একটা প্রভাব থাকে। এটা হয়তো এই এল নিনো বা লা নিনাটা আমাদের প্রভাবটা একসাথে হয় না, কারণ আমরা জানি যে এই যে অতি গরম এবং অতি বৃষ্টি, এই অতি গরম কিন্তু আজকে এই ঘটনাটা ঘটছে পুরোটাই আমাদের পূর্ব যে আমাদের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে জলের তাপমাত্রা বাড়ছে, এবং সেই যে তাপমাত্রাটা বাড়ছে তার উপরের যে লেয়ার্স অফ মানে আমাদের যে বাতাসের যে আছে, সেটার কিন্তু দিক পরিবর্তন হচ্ছে, এবং সেই দিক পরিবর্তনের সাথে সাথে কিন্তু এটা সারা বিশ্বের একটা ক্লাইমেটসকে কিন্তু এফেক্ট করছে। এই জায়গাটা কিন্তু আমাদের বুঝতে হবে যে এখানে মানে তারতম্যটা যদি একটা জায়গায় ঘটে, এটা এরকম কখনোই থাকে না যে শুধু সেখানকার পরিবেশকেই শুধু দূষিত করবে। আজকে আমাদের পাশের দেশ আফগানিস্তান, পাকিস্তান, লাহোর, আমরা কিছুদিন আগেই দেখেছি যে AQI এর মাত্রা 1900। এটা তো চিন্তাই করা যায় না যে 1900 মানুষ কিভাবে সেখানে নিঃশ্বাস নিচ্ছে, মানে এটা তো একটা চেম্বারের মতো আছে, মানে এটা একটা মানে যেখানে আমরা আশা করি 100-এর মানে 50-100 এই ধরনের আমাদের যেখানে থাকে পরিমাপ, সেখানে মানুষ সেই একটা AQI ইন্ডেক্সে তারা থাকছে, এবং তার প্রভাব কিন্তু আমরা জানি যে এটার একটা মানে জিও পলিটিক্যাল মানে রাজনীতি আছে, যেখানে পলিটিক্স অবশ্যই আছে, সেই জায়গাটা কিন্তু আমাদেরকে বারবার আঘাত করে। কারণ আমি জানি যে আমাদের ভৌগোলিক কারণ, যেখানে আমাদের পাশে বাংলাদেশ আছে, আমাদের বিভিন্ন গ্রামগুলো যেগুলো আমাদের কিন্তু আরো অনেক বেশি ভাবে উন্নত করতে হবে, আরবান যে ল্যান্ডগুলো আছে সেখান থেকে আমাদের রুরাল সেক্টরসটা কতটা বেশি মানে উন্নত হতে পারছে, এখানে অনেকগুলো ইন্টার রিলেটেড ফ্যাক্টরস আছে যেগুলো সম্যকভাবে চিন্তা ভাবনা করলে বা পলিসিগতভাবে সেটাকে আপলিফট করলে তবে কিন্তু এই ধরনের একটা মানে ইস্যুকে আমরা অ্যাড্রেস করতে পারবো। মানে এটা একটা পার্টিকুলার ঘটনা বা একটা যে কোনো জায়গাকার টেম্পারেচার ফলস, শুধু টেম্পারেচার বাড়া নয়, আজকে কিন্তু আমরা দেখেছি যে আরবের মতো কান্ট্রিতে কিন্তু হঠাৎ করে প্রচুর বৃষ্টিপাত হতে। আচ্ছা, শহরাঞ্চলে শুধু নয়, কিন্তু শহরাঞ্চল ছাড়া গ্রামীণ এলাকায় বায়ু দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে, এটা কিভাবে বাড়ছে আর এটা থেকে বাঁচার উপায়ই বা কি?
দেখো, আমরা গ্রামাঞ্চল বলতে যেটা বুঝছি যে সেটা কিন্তু আমাদের সেরকম তো গ্রামগুলোকে আমরা রাখি না। আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখছি যে গ্রামের রাস্তাগুলোকেও আমরা কনক্রিট করে নিই, এবং সেই কনক্রিটের রাস্তাতে কিন্তু আমাদের বিভিন্ন এমন গাড়ি চলে যে গাড়িগুলো কিন্তু শহরের রাস্তাতেও চলছে। তার মানে আমরা ইকো হাব বা ইকো ফ্রেন্ডলি গ্রাম এখনো পর্যন্ত খুব কম, মানে তুমি সেটাকে যদি সেভাবে মেনটেন না করো সেভাবে কিন্তু আমরা রাখি না। মানে সুতরাং গাড়ির যে যাতায়াত সেটা কিন্তু শুধু শহরে আছে তা নয়। আমরা কিন্তু গ্রামের রাস্তার বিভিন্ন গ্রামের মধ্যে মধ্যেও আমরা দেখেছি বড় বড় মানে যান ঢুকে যাচ্ছে, এবং সেগুলো কিন্তু সব থেকে বড় কথা যে সেই যে গাড়িগুলো চলছে কি ফুয়েল ইউজ করছে। মানে আমরা স্টিল আমাদের কিন্তু ভারতবর্ষে বলো বা বিভিন্ন মানে এখনো পর্যন্ত ভারতবর্ষে আমরা সিএনজি ইউজের মাত্রা কিন্তু সেভাবে বাড়েনি, এবং সেখানে কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল ভেহিকলসের ব্যবহার খুব লিমিটেড। এবং এই যে ফসিল ফুয়েলস ডিপেন্ডেন্ট আমরা যে যানবাহন ব্যবহার করছি, এটা কিন্তু একটা ওয়ান অফ দ্য মেন রিজন, যেটা কিন্তু গ্রাম বলো বা শহর বলো সমস্ত জায়গায় কিন্তু কালো ধোঁয়ার মতো পলিউশনস কিন্তু আমাদের বাতাসে এসে মেশাচ্ছে, এবং তার সাথে সাথে প্রচুর কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, পার্টিকুলেট ম্যাটার্স, ভোলাটাইল অক্সিজেন, সমস্ত ভিওসিস সব এসে কিন্তু আমাদের বাতাসে এসে মেশে, এবং সেটা কিন্তু একটা বড় পলিউশনসের কারণ হয়ে দাঁড়াচ্ছে, বায়ু দূষণ। এরপর যদি আমরা দেখি যে আমাদের যে ভূগর্ভস্থ জল, যেটা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা যে মানে একেবারে ন্যাচারাল ওয়াটার যেটাকে আমরা বলছি যে ভেরিজ বা যেখানে আমাদের ওয়াটার বডিজ, সেগুলোকে জল সংরক্ষণ করা বা সেই ওয়াটার বডিজগুলোকে মেনটেন করা, সেগুলোকে করা হয় না, এবং সেগুলো বহুদিন ধরে তার উপরেতে বিভিন্নভাবে মানে একদম স্ট্যাগনেন্ট ওয়াটার হয়ে যায়, এবং সেই স্ট্যাগনেন্ট ওয়াটার থাকতে থাকতে সেখানেতে বিভিন্ন ধরনের গাছের পাতা এই সমস্ত পচে প্রচুর মিথেন গ্যাস কিন্তু এখানেতে তৈরি হচ্ছে। আমরা যে গ্রিন হাউস গ্যাস যেগুলো বলি, সেটাও কিন্তু এই মিথেন একটা ওয়ান অফ দ্যাট পার্ট, যেটা আমাদের সলিড ওয়েস্ট, কিন্তু সেটা গ্রাম বা শহর। আমি প্রথমেই বলছি আমি কখনোই পরিবেশকে সেভাবে বিভক্ত করতে পারছি না, যদিও আমরা গ্রাম বাংলার যে নৈসর্গ সুন্দর যে মানে পরিবেশটা সেটাকে উপভোগ করি, কিন্তু সেটাকে আমরাই বিকৃত করছি, কারণ আমাদের কার্বন ফুটপ্রিন্ট বাড়ছে, আমাদের জনসংখ্যা বেড়েছে, আমরা বাড়ির সংখ্যা বাড়িয়েছি, আমরা প্রচুরভাবে কিন্তু ওখানে কনস্ট্রাকশনস করছি, সেটা কিন্তু আমাদের গ্রাম বাংলাকে ভীষণভাবে কলুষিত করছে, এবং পলিউশনস তো অবশ্যই বেড়েছে। যদি আমরা একটু চার্লস ডারউইনের একটা লাইন্স যদি একটু চিন্তা করি, তাহলেই বুঝতে পারবো যে ইট ইজ নট দ্য স্ট্রংগেস্ট অফ দ্য স্পিসিস দ্যাট সার্ভাইভ, not the most intelligent, but the one most responsive to change. তার মানে তুমি বলতে পারো যে আমরা কি তাহলে কখনো উন্নত হব না? আমাদের গ্রামই থাকবে, শহরটাই উন্নত হবে। সুতরাং এটা তো সেই ছোটবেলা থেকে আমাদের একটা বিজ্ঞান আমাদের কাছে মানে অভিশাপ, আমরা এটাকে ভীষণভাবে আশীর্বাদ ভাবে নিচ্ছি। সুতরাং আমরা কতটা রেসপন্সিবল হচ্ছি সেটাই কিন্তু আমাদেরকে এই সমাজকে বাঁচিয়ে রাখতে এবং তার সাথে সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে কতটা আসছি সেটা আমাদেরকে আরো বেশিভাবে এই মানে সাংঘাতিক দূষণের মধ্যে বাঁচিয়ে রাখার একটা মানে কি বলতে পারো অক্সিজেন যোগাবে, এটা বলে আমার মনে হয়। আচ্ছা, 10 বছরে কলকাতার দূষণের পরিস্থিতি কিভাবে বদলাতে পারে বলে তুমি মনে করো? হ্যাঁ, আমার বিভিন্ন পুরসভার যে প্রজেক্টস গুলো চলে সেখানে কিন্তু আমরা দেখি এবং সেগুলো নিয়ে রেকমেন্ডেশনসও করা হয় যে প্রচুরভাবে স্প্রিংকলারের ব্যবহার বাড়ানো
এবং এই স্প্রিংকলার কিন্তু বাড়ানো শুধু নয়, যে আমাদের যে সমস্ত দূষণ, মানে প্রথমত ম্যাপিং করা যে কোথায় কি ধরনের দূষণ আছে, এবং সেভাবেই কিন্তু আমাদের পুরসভা, সেভাবেই কেএমসি কিন্তু কাজ করছে, এবং সেখান থেকে কোথায় কোথায় দূষণ আছে সেগুলোকে ম্যাপিং করে সেই জায়গাগুলোতে মিস্টের ব্যবহার এবং স্প্রিংকলারের ব্যবহার কিন্তু বাড়ানো গেছে। এবং এটা তো একদিনে সম্ভব নয় পুরোটা কন্ট্রোল করতে, অবশ্যই এটা কিন্তু আমি বলেছি পরিবেশ রক্ষা হচ্ছে সারা বছরের একটা ব্যাপার। এটা কিন্তু কোনো একটা পার্টিকুলার ডে আমরা অবশ্যই সেলিব্রেট করি, এটা মানুষকে মনে করিয়ে দেওয়া, বা এটাকে আমরা যেমন পুজোর সময় আমরা রোজ বাড়িতে পুজো করলেও পুজোর সময় 7টা দিন 10টা দিন তো আমরা স্পেশালি থাকি, সেই রকম এই বিভিন্ন দিনগুলোকে সেলিব্রেশনসের এটা একটা গুরুত্ব, এবং সেখানে সাধারণ মানুষের মধ্যেও এই সচেতনতাটা ছড়িয়ে পড়ে। আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই যে গাছগুলোকে আমরা দেখি যে মানে ছোট গাছগুলোকে আমরা কতটা রক্ষা করছি এবং বড় গাছগুলোকে কতটা বাঁচিয়ে রাখছি। কলকাতা যেহেতু খুব পুরনো একটা শহর, এখানে কিন্তু মানে আমি আগেও বহুবার এটা নিয়ে ডিসকাস হয়েছে, এবং সেখানে একটা প্রবলেম, তুমি বড় গাছ লাগাবার জায়গা এটা কিন্তু সহজে পাওয়া যায় না। আমরা বহু জায়গায় দেখেছি, বহু প্রজেক্টসে দেখেছি যে বড় বড় আমরা যে শাল, সেগুন, মেহগিনি এ ধরনের গাছ, এগুলো কিন্তু আমাদের ফরেস্টের গাছ, এবং সেটা কিন্তু একটা ফরেস্ট এরিয়ার মধ্যে সেটাকে গ্রো করতে হবে, এবং সেটা কলকাতার কোনো রাস্তায় হঠাৎ করে লাগিয়ে দিলে পরে বৃষ্টির বা আমাদের যখন ঝড় ঝঞ্ঝা হয় তখন কিন্তু এগুলোই আমাদের ইলেকট্রিকের তারের উপর গিয়ে পড়ে, এবং এটা তো কত মানে শিশুরও মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে, সেটা আমাদের কাছে সেই ধরনের পরিসংখ্যানে আমরা দেখেছি। কিন্তু যে বিষয়টা সেটা আমাদের চিন্তা করতে হবে যে কলকাতার পরিবেশ কলকাতার মতো করে চিন্তা করতে হবে, যে কলকাতার কোন জায়গায় দূষণ বেশি, সেখানে আজকে যদি স্মার্ট সিটি যখন নিউ টাউনে যাব, সেখানে নিউ টাউনের দূষণের মাত্রা কিন্তু, দূষণের চরিত্র কিন্তু আলাদা। আবার আচ্ছা দিদি, তোমায় তো সেমিনারের কারণে বা অন্য কোনো অনুষ্ঠানের জন্য প্রায়শই দেশের বিভিন্ন জায়গায়, এমনকি দেশের বাইরেও যেতে হয়, তোমার মতে এই দূষণ কোথায় বেশ কম? দেখো এখন মানে বিভিন্ন, আমরা যদি ভারতবর্ষের যে স্মার্ট সিটি যেগুলোকে আমরা বলছি, মানে কতটা আমরা স্মার্ট সিটিতে এগিয়েছি, সেখানে কিন্তু বিভিন্ন রাজ্য থেকেই তারা পার্টিসিপেট করে স্মার্ট সিটি হওয়ার জন্য, কিন্তু সেখানে তো অনেক ক্যাটাগরিজ থাকে, এবং সেটা আমরা যখন এই বিভিন্ন কাজে যাই তখন আমরা দেখতে পাই যে আজকে যদি তুমি ভারতবর্ষের মধ্যে দেখো, সেখানে ভোপালস বলো, তারপর তোমার মধ্যপ্রদেশ থেকে, তারপর তোমার যদি তুমি দেখো যে চণ্ডীগড়, সেখানে কিন্তু যে রোড গুলো আছে সেগুলো যত বেশি কিন্তু ক্লিন আপ করেছে, তাদের যে স্মুথনেস, যেটা মানে কোনো গাড়ি কিন্তু দাঁড়াচ্ছে না সেখানে, যে এই যে ব্রিজ করা, সেখানে কোনো রকম মানে একটা গাড়ি যখন কোনো আমাদের ট্রাফিকে দাঁড়ায় যতক্ষণ, তাতে কিন্তু পলিউশনস বাড়ে। এই কলকাতাতে যে পলিউশনস বাড়ার কিন্তু আরো একটা কারণ কিন্তু এই আমাদের এত ট্রাফিক থাকে, এবং আগে আমরা জানতাম যে ব্যাঙ্গালোর হচ্ছে ক্লিন গ্রিন সিটি, কিন্তু ব্যাঙ্গালোরে যেহেতু মানে পপুলেশনস বেড়েছে প্রচুর ভাবে, আইটি কোম্পানিজ থেকে শুরু করে বিভিন্ন ইন্ডাস্ট্রি হাব হয়ে গেছে, সেই পুরনো ব্যাঙ্গালোর কিন্তু এখন পুরোটাই অনেকটাই আমরা দেখতে পাই মানে ট্রাফিকের পুরো পড়ে থাকি, মানে সকাল থেকে সন্ধ্যে। এবং এটাও কিন্তু কোনো একটা জায়গাকার, যে আমরা পরিবেশ নিয়ে যখন আলোচনা করি সেখানকার একটা মানে কারণকে বিশ্লেষণ করতে গেলে পরে আর একটা ওয়ান অফ দ্য মেন রিজন। এছাড়াও দেখো বিভিন্ন জায়গা আছে, আমাদের কোস্টাল সাইডস গুলো আছে, কোস্টাল সাইডসেও কিন্তু খুব সুন্দর জায়গা, সেখানেতে আমরা প্রচুর ম্যানগ্রোভস দেখতে পাচ্ছি। আজকে আমাদের যে কোনো কেরালা থেকে শুরু করে, চেন্নাই থেকে শুরু করে, আজকে আমাদের পশ্চিমবঙ্গের তো সব থেকে বড় সুন্দরবন, এবং সেই সুন্দরবন এটা বিভিন্ন কাজের সূত্রে বলো বা বিভিন্ন এতেও আমরা গেছি, যাই আমার প্রত্যেকেই, এই প্রত্যেকটা জায়গারই একটা নিজস্ব বৈশিষ্ট্যতা আছে, এবং সেটাকে যদি আমরা বাঁচাতে পারি তাহলে কিন্তু সেই জায়গাটা সুন্দর থাকবে, কিংবা সেই জায়গাটার মানে পরিবেশটাও ভালো থাকবে। আজকে যদি তুমি শীতকালে গিয়ে ঘুরতে গিয়ে কোথাও দেখো যে ম্যানগ্রোভস এর একদম মানে গোড়াতে প্রচুর প্লাস্টিকের প্লেটস পড়ে আছে বা থার্মোকলের মানে থালা পড়ে আছে, তাহলে তো সেই জায়গাটা কখনোই মানে পরিবেশ বান্ধব থাকছে না।
সুতরাং নেচার আমাদের অনেক কিছু দিচ্ছে, কিন্তু আমরা কতটা সেটাকে ইউটিলাইজ করব, কিভাবে করব, মানে যদি আমি মহাত্মা গান্ধীর, আমাদের ফাদার অফ নেশনের কথাতে যদি দেখি যে নেচার প্রোভাইডস আস মানে এভরিথিং, মানে কিন্তু সেটা নট টু স্যাটিসফাই আওয়ার গ্রিড, ইট ইজ ফর টু স্যাটিসফাই আওয়ার নিড। এইটা বুঝতে হবে, মানে আমাদের যে প্রয়োজন আছে, প্রয়োজনের বাইরে গিয়ে আমরা যদি কন্টিনিউয়াসলি নেচার থেকে সেটাকে এক্সট্রাক্ট করতে থাকি, আলটিমেটলি ইট উইল ক্রিয়েটস আ স্ট্রেস। মানে এটা কিন্তু সেটা ল্যান্ডে হোক, ওয়াটার হোক, আমার এয়ার হোক, যে কোনো জায়গাতেই সেটা কিন্তু স্ট্রেস কন্ডিশনস তৈরি করে এবং সেটা আমাদের বিভিন্নভাবে ক্ষতি সাধন করে। আমার মানে প্রথমত হচ্ছে যে জায়গাটায় আমি গেছি সেখানে তো অবশ্যই শ্রীলঙ্কায় একটা এতে গেছিলাম, মানে তোমার শ্রীলঙ্কার সাধারণত যে পার্টটাতে যায় কলম্বো সাইডে না, কলম্বো থেকে জাস্ট একদম অপোজিটে একটা জায়গা আছে, সেটা হচ্ছে বাটিকোলা, এবং সেটা একেবারেই কোস্টাল সাইডসে। এবং সেখানে আমি যখন যাই তখন কিন্তু গিয়ে আমি বুঝতে পারি যে শ্রীলঙ্কার চারদিকটা তো সমুদ্র এবং একটা নৈসর্গিক সৌন্দর্যতা আছে, এবং সেটা শুধু শ্রীলঙ্কা বলবো কেন, কিছুদিন আগে আমি অ্যাজ এ ইউনেস্কো ফেলো হিসাবে আমি গেছিলাম তোমার মালয়েশিয়ার একটা পার্টে, সেটাতে সহজে মানুষে মানে ঘুরতে যায় না, আমি যেহেতু কাজে গেছিলাম, সেখানে রিসার্চের কাজ ছিল সেখানেতে, আমরা জানি যে এটা মানে মালয়েশিয়া সেই পার্টটাও কিন্তু সেকেন্ড রেন ফরেস্ট একটা এরিয়া ব্রুনাই বলে, এবং অসম্ভব সুন্দর সেখানেতে, মানে একেবারে বায়োডাইভার্সিটি যেটাকে আমরা বলি সেটাও কিন্তু খুব ভালোভাবে মেনটেন হচ্ছে। এবং কিছু প্রবলেম তো সমস্ত জায়গাতেই থাকে, সেটা মানে শুধু ভারতবর্ষে নয়, প্রত্যেকটা কান্ট্রির তাদের যে পরিবেশগত সমস্যা বা তাদের যে মানে যে কোনো ধরনের স্ট্রেসফুল কন্ডিশন, সেটা আলাদাভাবে তারা সেটাকে মানে তৈরি করে বা সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করে। কারণ আমি শ্রীলঙ্কার কথাতেই বলতে পারি, সেখানে অলিভ রিডলস আমরা সাধারণত মানে অলিভ রিডলস হচ্ছে টার্টলস, এবং সেটা তারা কিন্তু দেখছি মানে এটা একদমই মানে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, অলিভ রিডলস একেবারে প্রায় নেই বললেই চলে, সেটা নিয়ে কনজার্ভ করার চেষ্টা করছে। এবং শ্রীলঙ্কা কিন্তু এখানেতে অনেক বেশি, কারণ ওদের যেহেতু আমাদের যে পার্টিকুলার কোস্টাল যে তটটা আছে সেটা কিন্তু অনেকটাই থাকে, এবং সেখানেতেই ন্যাচারালি কিন্তু তারা কনজার্ভ করছে। এবং আমি তোমাকে সেই ধরনের কিছু মানে ফটোস আমি তোমাকে শেয়ার করব, তুমি সেটা দেখলে পরে বুঝতে পারবে যে এই অলিভ রিডলসকে কিন্তু মানুষই এটাকে মানে বিভিন্নভাবে সুস্বাদু মাংস হিসাবে কিন্তু তারা খেয়ে নেয়, এবং তার ফলে এই অলিভ রিডলস প্রায় নিশ্চিহ্ন, মানে মানুষেরই এতে কিন্তু অলিভ রিডলস আর প্রায় পাওয়াই যাচ্ছে না। এটাকে যদি আমরা কনজার্ভ না করি সেটা কিন্তু প্রায় নিশ্চিহ্ন হয়ে যাবে। পরিবেশ দূষণ এবং মানব সৃষ্ট বিভিন্ন কার্যকলাপের কারণে পৃথিবী থেকে বহু প্রাণী চিরতরে বিলুপ্ত হয়ে গেছে, যেমন ডোডো, প্যাসেঞ্জার পিজন, গোল্ডেন টোড। সম্প্রতি তুমি মালয়েশিয়ায় গিয়েছিলে, সেখানে ওরাংওটাং সংরক্ষণ নিয়ে তোমার অভিজ্ঞতা সম্পর্কে যদি কিছু বলো। আমি করতে গিয়ে আমি একটা স্পিসিস দেখি যেটা ওরাংওটাংস, এবং সেখানে সিমোগা বলে একটা পার্টিকুলার কনজারভেশন সেন্টার আছে, এটা ওয়ার্ল্ড রিনাউন্ড কনজারভেশন সেন্টার ফর ওরাংওটাংস, এবং সারা পৃথিবীতে ওরাংওটাংসের কনজারভেশন সব থেকে বেশি হয় হচ্ছে ওই সিমোগা কনজারভেশন সেন্টারে, এবং সব থেকে বেশি দেখাও যায় ওরাংওটাংস ওখানে, প্রায় ওরাংওটাংস তো সারা পৃথিবীতে নেই বললেই চলে। এবং এই ওরাংওটাংস কিন্তু বেসিক্যালি ভীষণ মানে ওই যে জঙ্গলটার মধ্যে থাকতে ভালোবাসে, এবং সেটা পুরোটাই পাইন ট্রির, একদম পাইন গাছের কিন্তু জঙ্গলটা। এবার এই জঙ্গলটাই যদি শেষ হয়ে যায়, মানে এই ফরেস্টটাই যদি পাইন গাছের না থাকে, তাহলে তারা কোএক্সিস্ট করবে কি করে, তারা কি করে অ্যাডাপ্টেড করবে? সুতরাং তাদেরকে যদি এই ধরনের কনজারভেশন প্রজেক্টের মধ্যে না আনা হয়, তাহলে তাদের এই স্পিসিসগুলোই বিলুপ্তি হয়ে যাচ্ছে। এবং এখনকার দিনে বিভিন্ন রকমের প্রযুক্তি কিন্তু আছে, সেই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা এগুলোকে করতেই পারি, মানে কনজারভেশনস করাই যায়।
এটা তো ভীষণভাবে দরকার, কারণ আমরা জানি যে মেল অ্যান্ড ফিমেল রেশিও যদি ঠিকঠাক করে মেনটেন না হয় তাহলেও কিন্তু এই ধরনের স্পিসিসগুলো আলটিমেটলি ব্রিডিং এ আসতে পারছে না এবং তাদের কিন্তু কনজারভেশন। সুতরাং একটা স্পিসিস মানে সেই জায়গাতে বেঁচে আছে এবং তাকে বাঁচাবার জন্য সারা পৃথিবী থেকে ফান্ড দিয়ে এবং সেখানে কনজারভেশনস করে তাদেরকে মানে উপযুক্ত পরিবেশ তৈরি করে তারা যে ধরনের পরিবেশে থাকতে পারে, আমি যে বললাম যে পাইন ফল যেটা থাকছে এবং পাইন গাছে তারা কিন্তু একটা একটা ডাল থেকে আরেকটা ডাল তাদের বাচ্চাগুলোকে নিয়ে ক্যারি করে এবং সেই সেই পরিবেশটা যদি না থাকে, সেখানে যদি আমরা কনস্ট্রাকশনসে মুড়ে দিই তাহলে তো এই স্পিসিসগুলো একদিন হারিয়েই যাবে। এরকম বহু কথা এর আগে ব্রাজিল, আমাজন সমস্ত কিছুই আছে, সেইখান থেকে তো পরিবেশের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো একটা মানে স্পিসিস হতে পারে, তারও কিন্তু অবদান আমাদের পরিবেশে থাকে। গ্রিন এনার্জি, এটাকে বাংলায় সবুজ শক্তি বলা হয়। এটা এমন একটা শক্তি যা প্রাকৃতিক পরিবেশের ক্ষতি না করে উৎপাদন করা হয়। পরিবেশ রক্ষায় গ্রিন এনার্জি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমরা জানি। এটি জীবাশ্ম জ্বালানির তুলনায় অনেক কম দূষণ সৃষ্টি করে এবং দীর্ঘমেয়াদে পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলে। কিন্তু অনেকেই হয়তো এই গ্রিন এনার্জি কি এবং এর প্রধান প্রকারগুলো কি কি সে সম্পর্কে জানে না। শুধু তাই নয়, গ্রিন এনার্জি ব্যবহারের ফলে কিভাবে পরিবেশ রক্ষা পেতে পারে বলে তুমি মনে করো? দেখো, রিসেন্টলি আমার একটা সেমিনারও আছে, সেটা হচ্ছে আমি ফিউচার ফর নেচার ফাউন্ডেশনস এবং আর একটা বেসিক্যালি হচ্ছে নিউ বেঙ্গল সোসাইটির একটা এতে কোলাবোরেশনসে একটা সেমিনার হচ্ছে, সেটা হচ্ছে গ্রিন এনার্জি এবং সেখানেতে গ্রিন এনার্জি এবং এআই। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখেছি তার মানে ব্যবহার হচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু সেটা গ্রিন এনার্জির ক্ষেত্রে কিভাবে আসতে পারে। আমরা প্রথমত গ্রিন এনার্জি ব্যাপারটা কিন্তু কখনোই গ্রিন সবুজ দেখতে কিছু না, এটা মানুষের সবুজ বাজির মতো অনেক সময় মনে হয়েছে, অনেকে প্রশ্ন করে। কিন্তু এখানে যেটা বুঝতে হবে যে এই যে রিনিউয়েবল এনার্জি যেটা থাকছে, মানে আমাদের সৌর শক্তির ব্যবহার, আমাদের যেটা মানে আমাদের যেটা যখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় আমাদের যে টাইডাল ওয়েভস যেটা থাকে, অনেক জায়গায় কিন্তু এই টাইডাল ওয়েভস গুলো অনেক বেশি বা ফ্রিকোয়েন্সি অনেক বেশি হয়। এখন প্রযুক্তি এতটাই এগিয়েছে, আমাদের এআই এর মাধ্যমে এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু ম্যাপিং পসিবল এবং সেটা থেকে আমাদের সব থেকে যেটা প্রবলেম সেটা হচ্ছে যে কনভার্সনস অন টু দ্য গ্রিড। এই যে গ্রিডে যখন কনভার্ট করা হয় দ্যাট কস্ট ম্যাটার। এই যে আমরা দেখলাম রিসেন্টলি হয়ে গেল যে COP29, সেখানে কিন্তু মেইন যেটা ছিল যে জীবাশ্ম জ্বালানির ব্যবহারকে কন্ট্রোল করা। কারণ আমরা জানি পৃথিবীর তাপমাত্রা বাড়ছে এবং এই পৃথিবীর তাপমাত্রা যদি 1.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যায় তাহলে কিন্তু আজকে আমরা মানে এই যে অতিবৃষ্টি, অতি খরা বা বিভিন্ন জায়গায় যে একটা ক্লাইমেটিক স্ট্রেসফুল কন্ডিশনস এবং এই যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিনা সেই যে চিন্তা ভাবনার মধ্যে আসছি, সেটা কিন্তু আমাদের প্রথম এটা ভাবনাটা শুরু হয়েছিল প্যারিস সম্মেলন থেকে এবং তারপর যত বছর এগিয়েছে এবং প্রত্যেকটা সময় সমস্ত কান্ট্রি কিন্তু তারা বিভিন্ন ক্লাইমেট অ্যাকশনস প্ল্যান নেয়, তারা ক্লাইমেট নেগোসিয়েশনস করে বিভিন্ন উন্নত কান্ট্রি এবং তারা করে হচ্ছে বিভিন্ন অনুন্নত দেশের সাথে। কারণ সমস্ত কিছু পরিবেশের কাজ উইদাউট ফিনান্স তো পসিবল নয়। মানে এটা আমাদের বুঝতে আজকে প্রত্যেক বছরের যে এই যে কপ অনুষ্ঠিত হয়, যেটা আমরা জানি যে ক্লাইমেট অফ যে ফাংশনস অফ যে নেটওয়ার্ক একেবারেই, সেটা যে আমাদের প্রত্যেক বছর হচ্ছে এবং বিভিন্ন দেশ সেটা দায়িত্ব নেয়। এবছর যেটা আমরা দেখেছিলাম একেবারেই বাকুতে যেটা হলো, আরবাইজানে বাকুতে, এর পরের বছর আছে ব্রাজিলে। সুতরাং এই প্রত্যেকটা জিনিস কিন্তু শুধু সায়েন্টিফিক গবেষণার ক্ষেত্র নয়, সেখানে একদম মানে খুব রুট লেভেলে সেখানে মানে একদম নেগোসিয়েশনস চলে। এবার অফকোর্স মানে আমরা যেটা দেখি যে যত দেশ, যে কোনো দেশ যখন বেশি উন্নত হয় তার কাছে কিন্তু এই ধরনের মেটেরিয়ালস গুলো মানে তার কাছে এই মানে তার মানে একটা জিনিস রান করার জন্য তার শক্তির
যে ব্যবহারটা যেটা করছে এনার্জি, তার রিসোর্সটা অনেক বেশি থাকে এবং সেগুলোকে তারা কিভাবে ইউটিলাইজ করছে এবং তার ফলে কতটা কার্বন ফুটপ্রিন্ট আমাদের মার্কেটেতে আসছে, এগুলো কিন্তু ক্যালকুলেশনস এবং তার নেগোসিয়েশনস চলে। এবং সেটা যখন টার্গেট অ্যাচিভ না হয় তখনই কিন্তু তার একটা প্রভাব সারা পৃথিবী জুড়ে পড়ছে। এই যে আমরা দেখলাম COP29 হলো, এখানে অনেক দেশ এসেছে এবং তাদেরকে বলা হয়েছে, যারা ডেভেলপড কান্ট্রি তাদেরকে বলা হয়েছে যে বেসিক্যালি মানে আমাদের এই যে গ্রিড কনভার্সনসে প্রায় গ্রিড ওয়াইজ কনভার্সনস করতে ট্রিলিয়ন ডলার্সের দরকার হয় এবং সেই ধরনের মানে ফিনান্সিং এ আসতে, কিন্তু অনেক দেশ রাজি হচ্ছে, অনেক দেশ আসছে না রাজি হতে। প্রশ্নটা হচ্ছে তার মানে গ্রিন এনার্জি, আমরা যেটা বলছিলাম গ্রিন এনার্জি কিন্তু বিভিন্ন সোর্স থেকে এখনো রিসার্চ লেভেলেতে এখনো তৈরি করা সম্ভব হয়েছে। বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশন এটা নিয়ে কাজ করেছে, সেটা আমরা অ্যালগি থেকে দেখেছি গ্রিন এনার্জি তৈরি হতে, মানে বিভিন্ন শৈবাল থেকে দেখেছি আমাদের কিন্তু গ্রিন এনার্জি কনভার্সন সম্ভব। এবং আমাদের যেটা বায়োডিজেলস তৈরি হচ্ছে, অ্যাট ইভেন আমি নিজে ব্রাজিলে গেছিলাম, ব্রাজিলেতে আমি দেখেছি সেখানে ইথানল দিয়ে পুরোটা গাড়ি চালানো হচ্ছে, সেখানে কিন্তু 20% অনলি ব্লেন্ডিং করা হচ্ছে এবং সেটা কিন্তু টোটালটাই ক্লিন এনার্জিতে। সুতরাং কিছু দেশ পাচ্ছে, কিছু দেশ পাচ্ছে না। এবং এই যে পার্টিকুলার আমরা দেখতে পাচ্ছি যে মানে রিলেশন, মানে আমাদের মধ্যে যে সৃষ্টি হচ্ছে, যে যেখানে অনুন্নত দেশগুলো এগিয়ে আসতে পারছে না, তার ফলে কিন্তু দূষণটা বেড়ে যাচ্ছে। সুতরাং পৃথিবীর তাপমাত্রা কোনো একটা জায়গায় বাড়লে সেটা তো অন্য জায়গায় গিয়ে এফেক্ট করবেই। আজকে যখন আমরা গ্রিন হাউস গ্যাস এমিশনস বেড়েছে, তখন কিন্তু আন্টার্কটিকার বরফও বলছে, হিমবাহ বলছে। সুতরাং এটা আমাদেরকে বুঝতে হবে এবং ভাবতে হবে, এবং এই ধরনের রিনিউয়েবল এনার্জি নিয়ে আরো বেশি করে ভাবতে হবে। এবং কেন এআই? কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা মানে মানুষের ইন্টারভেনশনসটাকে অনেক কম করে আমরা যে সমস্ত র মেটেরিয়ালস গুলো থাকছে সেগুলো প্যাকেজিং, সেখান থেকে কার্বন ফুটপ্রিন্টসটা যাতে আমাদের না এসে মিশে, সেই দিকটাকে কিন্তু আমরা মানে সিম্পলিফাই করার চেষ্টা করছি থ্রু ইউজ অফ এআই। সুতরাং এখানে আরো অনেকগুলো বিষয় আছে। তো এটা তো অবশ্যই একটা গবেষণার ম্যাটার এবং মানুষের সচেতনতার ম্যাটার, বিভিন্ন এন্টারপ্রেনারের এগিয়ে আসার ব্যাপার। কারণ এখানেতে একটা অবশ্যই ক্লাইমেট ফাইন্যান্স, আমি যেটা বলছি বারবার, যে ক্লাইমেট নিয়ে আমরা ভাবছি, ক্লাইমেট অ্যাকশনস নিয়ে ভাবছি, কিন্তু ক্লাইমেটের ফিনান্স ম্যাটারটাকে নিয়ে আমরা কতটা চিন্তা ভাবনা করছি, এটা কিন্তু আমাদেরকে সত্যি ভাবাচ্ছে। গ্রিন এনার্জি, দেখো আমাদের হায়দ্রাবাদে বেশ কিছু কাজ হচ্ছে এবং আমরা জানি যে সমস্ত স্টেট এখনো পর্যন্ত তাদের পলিসি লেভেল থেকে এখনো এগিয়ে আসতে পারেনি। সেই কারণেই এই সচেতনতাটাকে জারি রাখার জন্যই এই প্রচেষ্টা। এবং সব থেকে বড় কথা যে আমাদের কিন্তু সমস্ত জায়গায় আজকে সৌরশক্তির ব্যবহারের কথা বলা হয়েছে, কিন্তু সৌরশক্তির ব্যবহার মানে আজকে এডুকেশন ইনস্টিটিউটগুলোকেও কিন্তু আজকে ন্যাক বলো বা প্রত্যেকটা যে আমাদের রেগুলেটরি বডিজ আছে যারা দেখে যে কেমন চলছে এডুকেশন, তাদেরকে বলা হচ্ছে যে সৌরশক্তির ব্যবহার বাড়াতে হবে। কিন্তু প্রত্যেকটা এডুকেশন ইনস্টিটিউট যদি সেখানেতে জাস্ট একটা সিম্বলাইজ করে জিনিসটাকে, তাহলে তো সেটা ইমপ্লিমেন্ট হবে না। মানে তাকে ভাবতে হবে এই সৌরশক্তি ব্যবহার করে সে কতটা মানে ইলেকট্রিসিটিটাকে সেভ করতে পারছে, সেখানে সে কতটা কনজার্ভ করতে পারছে। এর জন্য এনভায়রনমেন্ট অডিট হওয়া দরকার। এটাকে কিন্তু আমাদের ভীষণভাবে ইমপ্লিমেন্ট করাটা জরুরি। আদারওয়াইজ কিন্তু কখনোই তুমি কোন স্টেট করছে, কোন স্টেট কতটা রিনিউয়েবল এনার্জিতে কনভার্ট করতে পারছে বা সেভ করতে পারছে বা গ্রিডে ট্রান্সফার করছে, এবং এর জন্য কিন্তু মানে লোকাল গভর্নমেন্টের প্রচণ্ডভাবে সহায়তা দরকার। এবং সেখানে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো তবেই কিন্তু দে উইল ফিল ইন্টারেস্ট যে কতটা তারা মানে সোলার প্যানেলস বা ফ্লোটিং সোলার প্যানেলস এর উপর বহু জায়গায় কাজ হচ্ছে। সুতরাং তারাও কিন্তু এই জায়গাটা এসে কাজ করতে পারে এবং সেটাকে নিয়ে এগোতে পারবে। সম্প্রতি আমরা শুনেছি যে সল্টলেক জুড়ে দিন দিন বাড়ছে ই বর্জ্যের পরিমাণ। ই বর্জ্য, যেটাকে ইলেকট্রনিক ওয়েস্ট বলা হয়, যার প্রভাব বাসিন্দাদের শরীরের পাশাপাশি পড়ছে পরিবেশের ওপরেও। এই ই বর্জ্য আসলে কি, পরিবেশের ওপর এর প্রভাব এবং এই সমস্যার সমাধানের উপায়টাই বাকি।
ই বর্জ্য মানে এটা হচ্ছে ইলেকট্রনিক ওয়েস্ট, ইংলিশে যদি আমি বলি এটাকে ই ওয়েস্ট বলা হয়। এবং আজকে ডিজিটাল যুগে বসে কিন্তু আমরা প্রত্যেকে একের বেশি মোবাইল ব্যবহার করি, একের বেশি এসি ব্যবহার করি, আমরা একটার ফ্রিজের থেকে দুটো ফ্রিজ ব্যবহার করি, সবটাই কিন্তু এই ইলেকট্রনিক ওয়েস্টের আন্ডারে। এবং একটা টিভির থেকে আমরা 4টে রুমে 4টে টিভি ব্যবহার করি। এই জিনিসটাকে আমরা যে কোনো ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স যে WEE যে জিনিসগুলো আছে সেগুলো সবকটাকে যদি মিশিয়ে আমরা দেখি যে আলটিমেটলি আফটার ইউজ আমরা সেগুলোকে কোথায় মানে ফেলবো, বা সেটাকে সাধারণ মানুষের জন্য বলবো যে সেটাকে আমরা কিভাবে রিসাইকেল করছি বা কিভাবে রিইউজ করতে পারছি না, সেই নিয়ে কিন্তু আমাদের সচেতনতা দরকার। কারণ রিসাইকেল বা রিইউজ একেবারেই সম্ভব হচ্ছে না। এবং এই ইলেকট্রনিক ওয়েস্ট হচ্ছে এমন একটা মানে এর মধ্যে এমন কিছু ধাতব মৌল থাকে সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খারাপ হয়ে যাচ্ছে। আমরা যে সমস্ত জায়গায় থাকছি সেখানে যদি মেইনস্ট্রিম ওয়েস্টের সাথে মিশিয়ে দেওয়া হয় সেটা থেকে প্রচুর পরিমাণ ক্ষতিকারক পদার্থ, গ্যাসিয়াস মেটেরিয়ালস আমার বাতাসে এসে মিশছে। এবং যারা এটা নিয়ে একেবারে রুট লেভেলেতে হয়তো বুঝতে না পেরে স্ক্র্যাপিং করছে বা সেখান থেকে মেটালস বার করার চেষ্টা করছে, একেবারে আনঅর্গানাইজ সেক্টর। তো এটা আমি বলবো যে সরকারের এদের জন্য চিন্তা ভাবনা করা উচিত। এবং যারা বেসিক্যালি আনঅর্গানাইজ সেক্টরে এখনো ইলেকট্রনিক ওয়েস্টকে সেভাবে কালেকশনস করছে তাদেরকে সুরক্ষা দেওয়াটা ভীষণ দরকার, কারণ তারা না জেনেই করছে। এবং আমরা যারা শিক্ষিত মানুষেরা তারা এটাকে যখন মেইনস্ট্রিম ওয়েস্টে মিশিয়ে দিচ্ছি তাতে কিন্তু তারা সোর্স সেগ্রিগেট করতে পারছে। এবং এই সোর্স সেগ্রিগেশনসটা না হওয়ার জন্য এটা রিইউজও কিন্তু একেবারেই পসিবল হয়ে উঠছে না। সুতরাং এই জায়গাটা মানুষকে সচেতন হতে হবে, যেখানে ই ওয়েস্ট বিন থাকবে সেখানেই ইলেকট্রনিক ওয়েস্ট কিন্তু ডিসপোজ করতে হবে। আচ্ছা, দূষণ নিয়ে তো হলো, আমি তোমার কাছে এসবের বাইরে এবার অন্য কিছু নিয়ে জানতে চাইবো। ধরো বাংলাদেশ পরিস্থিতি, তোমাকে নিশ্চয়ই সেমিনারের জন্য বাংলাদেশেও যেতে হয়েছে। তো বাংলাদেশের আগের পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতির মধ্যে কতটা পার্থক্য তুমি লক্ষ্য করছো? অর্থাৎ বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার চলছে, এর আগে বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেলার মতো ঘটনা, ইস্কনের মহারাজরাও সেখানে অসুরক্ষিত বোধ করছে, সে সম্পর্কে তুমি যদি কিছু বলো। দেখো, কোনো অস্থিরতাই কিন্তু এটা মেনে নেওয়া যায় না, ঠিক আছে? আমি অবশ্যই বলবো যে এটা বেশি দিনের ঘটনা নয়। আমি গেছিলাম মার্চ মাসে, 2nd and 3rd মার্চ। আমি ওখানে ইন্টারন্যাশনাল কনফারেন্সে ইনভাইটেড স্পিকার ছিলাম। এবং সেখানেতে যখন আমি গিয়ে পৌঁছই, আমি খুলনা ইউনিভার্সিটিতে ছিলাম। এবং সেটা ভীষণই মানে একটা সুন্দর জায়গা। এবং সব থেকে বড় কথা, মানুষজনও কিন্তু প্রচন্ড অতিথি পরায়ণ, মানে প্রত্যেককে আর কি ভীষণভাবে মানে ক্লোজ একটা করে নিয়েছিল। এবং সায়েন্টিফিক্যালি আমরা প্রচুর ডিসকাশনস করেছি এবং সেটা নিয়ে পরবর্তীকালে আরো কিছু কাজ করবার জন্য আমরা এগোচ্ছিলাম। এবং যে জিনিসটা বলবো যে এটা কিন্তু যেটা হচ্ছে সেটা কিন্তু একটা উগ্র মৌলবাদী চিন্তা ভাবনা। এবং সেই চিন্তা ভাবনা থেকে এখনো আমি বলবো ওখানে কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন অনেক মানুষে আছেন, তাদেরকে কিন্তু আরো বেশি মানে মানে তাদের ক্ষেত্রে ব্যাপারটা খুব খারাপ হচ্ছে। মানে এই শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের কিন্তু খারাপ লাগছে। এবং তারা যদি এগিয়ে আসে, তারা যদি বোঝান, আমার মনে হয় এটা আরো বেশি কন্ট্রোল হওয়াটা ভীষণভাবে দরকার। কারণ প্রত্যেকটা জায়গাতেই কিন্তু মানে সায়েন্টিফিক একটা আমাদের মানে বাংলাদেশ আমাদের একদম পাশেই, যেহেতু আমাদের বিভিন্ন ধরনের কিন্তু আমরা ডিসকাশনস করি, আমাদের বিভিন্ন ধরনের কাজে তারাও আসে যাওয়া, আমাদের বহু আমরা দেখেছি যে বিভিন্ন স্টুডেন্টসরা তারাও কিন্তু পড়তে যায়, পড়তে আসে। এই যে একটা মানে এক্সচেঞ্জিং, এটাও কিন্তু মানে আমাদের ভীষণভাবে দরকার হয়। মানে প্রত্যেকটা জায়গার সাথে যে মতা বিনয় করা এবং তাদের কালচারাল যে দিকগুলো নিয়ে আমরা দেখেছি। সুতরাং এটা অবিলম্বে কিন্তু কন্ট্রোল হওয়া উচিত। এবং সেটা অবশ্যই সেখানকার আমি বলবো যে উগ্র মৌলবাদী যে চিন্তাধারার মানুষেরা আছে তাদেরকে কিন্তু আরো সংযত হতে হবে। এবং তারা যদি আরেকটু শুভবুদ্ধি সম্পন্ন ভাবে কাজ করেন তাহলে আমরা বাঁচাতে পারবো সেই জায়গাটাকে। সাথীদি,
পরিবেশ বিজ্ঞানী হওয়ার আগে তুমি তো একজন নারী। রাজ্যে আরজিকর, সন্দেশখালির মতো আমাদের এক একটা ঘটনা ঘটে গিয়েছে, তারপরে এ রাজ্যে নারীরা কতটা সুরক্ষিত বলে তুমি মনে করছো? দেখো, আমরা যদি দেখি যে আমাদের রাজ্যে, আমি নিজে মানে মেয়ে হিসাবে বলবো যে কোনো ঘটনার যদি ডিজিটাল মাইলেজ নেওয়া হয়, সেটাকে আমি কিন্তু কখনোই সেটাকে সাপোর্ট করি না। কারণ ঘটনাটা ভীষণ নিন্দনীয়, এবং সব থেকে বড় কথা, যদি আমরা রেকর্ড দেখি, আমরা যদি ক্রাইম রেকর্ডস দেখি, সেখানেও আমরা দেখতে পাই যে সারা ভারতবর্ষে এখনো পর্যন্ত কিন্তু নারীদের কিন্তু এই ধরনের অত্যাচারের সম্মুখীনের হার বেশ ভালোই, সেটা কিন্তু জিরো নয়। সুতরাং এটা খুব নির্লজ্জতার একটা প্রকাশ আমরা দেখেছি, এবং সেখান থেকে কিন্তু কোনো মানুষ যদি বা গ্রুপ অফ পিপলস যদি সেটার কোনো ফুটেজ বা যেটাকে আজকাল আমরা বলি যে ডিজিটাল ফুটপ্রিন্টস, সেইটাকে আমি সাপোর্ট করি না। স্বাতীদি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার সাথে কথা বলে আমরা এবং আমাদের দর্শকরা অনেক কিছু জানতে পারলো দূষণ কতটা ক্ষতিকারক সেই সম্পর্কে। এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানান। পডকাস্ট উইথ পায়েলের পরবর্তী পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন বিষয় নিয়ে এবং আরও একজন নতুন অতিথির সঙ্গে। ধন্যবাদ।